Hello dear friends, I hope you all are well. Today again I have come taking one new topic which is very important for you, so watch this video carefully from first to last. Today's topic is permutation and combination, বাংলায় বিন্যাস এবং সমাবেশ। আর আজকের এই ক্লাসে আমরা জানব গণনার যোজন বিধি, গণনার গুণন বিধি, ফ্যাক্টোরিয়াল, বিন্যাস কাকে বলে, কিভাবে NPR ইকুয়াল টু n into n minus 1 n into n minus 2 into n minus 3 equal to dot 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 n minus r plus 1 এবং কীভাবে NPN equal to ফ্যাক্টোরিয়াল n এবং জিরো ফ্যাক্টোরিয়ালের মান কীভাবে 1 হয় আরও জানব। NPR equal to ফ্যাক্টোরিয়াল n ডিভাইডেড n minus r ফ্যাক্টোরিয়াল কীভাবে হয়। তো অবশ্যই এসব কিছু জানতে আজকের এই ক্লাসটি শুরু থেকে শেষ পর্যন্ত দেখবেন। এখানে আরেকটা কথা বলে রাখি, এই ক্লাসটি হচ্ছে বিন্যাস এবং সমাবেশ রিলেটেড প্রথম ক্লাস। একে একে বাকি ক্লাসগুলো আপলোড করা হবে। আপনারা যদি এই ক্লাসগুলো সিরিয়ালি দেখতে থাকেন, আশা করি বিন্যাস এবং সমাবেশ সম্পর্কে আপনাদের আর কোনো প্রবলেম থাকবে না। কেননা বিন্যাস এবং সমাবেশ এই অধ্যায়টি খুবই গুরুত্বপূর্ণ অধ্যায় এবং এসএসসি যারা এসএসসি পরীক্ষার্থী তাদের জন্য, প্লাস যারা চাকরির প্রিপারেশন নিচ্ছেন তাদের জন্য। বিন্যাস এবং সমাবেশ থেকে এমসিকিউ অর্থাৎ যে চাকরির পরীক্ষার যে এমসিকিউ পরীক্ষা সেখানে তো এসে থাকে, তার সাথে বিশেষ করে যারা বিসিএসে রিটার্ন দিয়ে থাকেন তাদের জন্য খুবই গুরুত্বপূর্ণ। রিটার্নে প্রায়ই এই ধরনের কোশ্চেন দেখা যায়, তাই আজকের এই ক্লাসটি খুবই গুরুত্বপূর্ণ এবং শুধু আজকের ক্লাসটি না, পরবর্তী যতগুলো ক্লাস আপলোড করব সেই ক্লাসগুলো সিরিয়ালি দেখবেন। আশা করি বিন্যাস এবং সমাবেশ সম্পর্কিত গাণিতিক সমস্যার সমাধান করতে আপনাদের আর কোনো সমস্যা হবে না। তো চলে যাওয়া যাক আজকের ক্লাসের মূল পর্বে। প্রথমে আমরা জানব গণনার যোজন বিধি কাকে বলে। এখন জেনে নেই গণনার যোজন বিধি কাকে বলে। যে গণনার যোজন বিধি বলতে হচ্ছে এরকম যে কোনো একটি কাজ যদি এল উপায়ে সম্পন্ন করা যায়, অন্য আরেকটি কাজ ওটা স্বতন্ত্রভাবে, অর্থাৎ এই যে প্রথম যে কাজটি আমরা এল উপায়ে সম্পন্ন করতে পারি সেই কাজটির উপর নির্ভরশীল এমন একটি কাজ যদি আমরা এম উপায়ে করতে পারি, হ্যাঁ, এটা হচ্ছে প্রথম কাজ। এল উপায়ে সম্পন্ন করা যায়, এটা হচ্ছে দ্বিতীয় কাজ। এম উপায়ে সম্পন্ন করা যায়, তাহলে এই যে প্রথম এবং দ্বিতীয় এই যে কাজ দুটি আমরা কত উপায়ে সম্পন্ন করতে পারবো? এল প্লাস এম উপায়ে সম্পন্ন করতে পারবো। এটি হচ্ছে গণনার যোজন বিধি। উদাহরণস্বরূপ যদি আমি বলি যে এ এবং বি দুটি স্থান, এ এবং বি, এই যে এ হতে বিতে যদি রিক্সা যোগে তিনভাবে যদি যাওয়া যায়, ধরলাম আমরা তিনভাবে যেতে পারি এ থেকে বিতে রিক্সা যোগে আমরা, হ্যাঁ, এই যে রিক্সা দ্বারা আমরা কীভাবে তিনভাবে যেতে পারছি, এটা 1 2 3 যেতে পারছি, ঠিক আছে। আবার এ থেকে বিতে, এই এ থেকে বিতেই আবার বাদ যোগে কীভাবে, এই যে বাদ যোগে আমরা দুইভাবে যেতে পারি, কীভাবে, এই যে 1 এবং 2, হ্যাঁ, বাদ যোগেও আমরা কি দুইভাবে যেতে পারি, রিক্সা যোগে যদি আমরা তিনভাবে যেতে পারি, তাহলে এ থেকে বিতে আমরা টোটাল কতভাবে যেতে পারবো? এই যে এ থেকে বিতে রিক্সা যোগে আমরা তিনভাবে যেতে পারবো, আবার এ থেকে বিতে বাদ যোগে আমরা কি দুইভাবে যেতে পারবো, টোটাল কত হবে? 5 ভাবে আমরা কি পারবো? 5 ভাবে বা 5 উপায়ে আমরা যেতে পারবো। এটা হচ্ছে গণনার যোজন বিধি, অর্থাৎ দুটি কাজ আমরা কতভাবে বা কত উপায়ে করতে পারি সেটা যে টোটাল যোগফল, সেটা হচ্ছে কি গণনার যোজন বিধি। এখন আমরা জেনে নেই গণনার গুণন বিধি। গণনার গুণন বিধি হচ্ছে কি, যদি একটি কাজ এল উপায়ে সম্পন্ন করা যায়, এই দ্বিতীয় কাজটি আবার প্রথম কাজটির উপর কি ডিপেন্ডেন্ট, কি এই হ্যাঁ, প্রথম কাজটি হচ্ছে কি, দ্বিতীয় কাজটি হচ্ছে প্রথম কাজের উপর ডিপেন্ডেন্ট অর্থাৎ নির্ভরশীল। প্রথম কাজটি আমরা
এল উপায়ে সম্পন্ন যদি করতে পারি, দ্বিতীয় কাজটি যদি এম উপায়ে সম্পন্ন করতে পারি, তাহলে প্রথম এবং দ্বিতীয় এই দুটি কাজ আমরা কিভাবে সম্পন্ন করতে পারবো? এল ইন্টু এম উপায়ে সম্পন্ন করতে পারবো। এখানে দেখেন প্রথম কাজটি ইন্ডিপেন্ডেন্ট অর্থাৎ স্বতন্ত্র ছিল, কেউ কারো উপর নির্ভরশীল ছিল না। কিন্তু এখানে এই কাজ দুটি কি নির্ভরশীল, একটি আরেকটির উপর নির্ভরশীল। এখানে এই ক্ষেত্রে প্রথম কাজটি আমরা এল উপায়ে করছি, দ্বিতীয় কাজটি এম উপায়ে করছি, কিন্তু দ্বিতীয় কাজটি যে সম্পন্ন করতেছে সেটা অবশ্যই প্রথম কাজের উপর নির্ভরশীল। তাহলে এই যে কাজ দুটি আমরা কি হবে এল ইন্টু এম উপায়ে সম্পন্ন করতে পারি। এটা হচ্ছে গণনার গুণন বিধি। কীভাবে? উদাহরণ দিয়ে যদি আমি বলি যে এ থেকে বিতে আপনি যেতে চাচ্ছেন, ঠিক আছে? এখানে রাস্তা রয়েছে দুটি, এই যে এই রাস্তা দিয়েও যাওয়া যায়, আবার এই রাস্তা দিয়েও যাওয়া যায়। আবার বি থেকে আপনি সিতে যাবেন, এই বি থেকে সিতে আপনি তিনভাবে যেতে পারেন। কীভাবে? এই রাস্তা দিয়ে যেতে পারবেন, এই রাস্তা দিয়েও যেতে পারবেন, হ্যাঁ, এই রাস্তা দিয়েও যেতে পারবেন। তাহলে আপনি এ থেকে সিতে বি এর মাধ্যমে কত উপায়ে যেতে পারবেন? দেখেন, এ থেকে বিতে আপনি 2 উপায়ে যেতে পারছেন, বি থেকে সিতে আপনি 3 উপায়ে যেতে পারছেন। তাহলে আপনি টোটাল এ থেকে বি এর মাধ্যমে সিতে যেতে হলে আপনি কত উপায়ে যেতে পারছেন? 2 × 3 অর্থাৎ 6 উপায়ে। এখন যদি আমি বলি যে আসলে কিভাবে সেটা, এই যে 6 উপায়ে যে যেতে পারছেন কীভাবে দেখেন, এ থেকে বিতে আপনি এই রাস্তা দিয়ে আসছেন, এটাই হিসাব করি প্রথমে, ঠিক আছে? এ থেকে বিতে আপনি এদিক দিয়ে আসলেন, বিতে আসার পর সিতে গেলেন 1, আবার এ থেকে বিতে আসলেন, এদিক দিয়ে গেলেন 2, আবার এ থেকে বিতে আসলেন, তারপর এই রাস্তা দিয়ে সিতে গেলেন 3, কি 3ভাবে হলো, তাই না? আবার এখন এই রাস্তা বাদ দিয়ে এই রাস্তার হিসাব করেন, এই যে এ থেকে বিতে আসলেন, তারপর কি এই রাস্তা দিয়ে সিতে গেলেন, কত হলো 4, আবার এখান থেকে এখানে আসলেন, এই রাস্তা দিয়ে গেলেন, কত হলো 5, এখান থেকে বিতে আসলেন, বি থেকে এসি গেলেন, কত হলো 6। অর্থাৎ দেখেন, এই রাস্তা দিয়ে একবার আসার পরে আপনি 3টা রাস্তায় ব্যবহার করছেন, 3বার হলো। এই রাস্তা দিয়ে 3বারে এসে আবার এই রাস্তা 3টাই আপনি ব্যবহার করছেন, মানে 3 3 6। তাহলে এখানে কি আমি সংক্ষেপে বলছি, এই যে গণনার গুণবিধি অনুসারে থেকে এ থেকে বিতে যাচ্ছেন আপনি 2ভাবে, আর বি থেকে সিতে যাচ্ছেন 3ভাবে, অর্থাৎ 3 2 6 উপায়ে আপনি যেতে পারছেন। আমি উদাহরণ দিয়ে ওইখানে লিখে দিলাম। তাহলে এটি হচ্ছে কি গণনার গুণন বিধি। তাহলে গণনার যোজন বিধি এবং গুণন বিধি সম্পর্কে আমরা জানলাম। এখন আমরা জেনে নেই ফ্যাক্টোরিয়াল কাকে বলে। ফ্যাক্টোরিয়াল হচ্ছে কি, যদি ধরে নিলাম n হচ্ছে একটি স্বাভাবিক সংখ্যা, আমরা স্বাভাবিক সংখ্যা জানি, তাই না? স্বাভাবিক সংখ্যা কি জানি? সংখ্যা রেখার মাধ্যমে যদি আমি বুঝিয়ে দেওয়ার চেষ্টা করি আপনাদের, এটা হচ্ছে মূল বিন্দু 0 ধরলাম, ডান দিকে কি পজিটিভ, বাম দিকে নেগেটিভ, তাই না? এটা ধরলাম 1 2 3 4 ডট 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 কি ইনফিনিটি পর্যন্ত যাবে, তাই না? প্লাস ইনফিনিটি পর্যন্ত। অর্থাৎ এই যে 1 থেকে শুরু করে যতগুলো ধনাত্মক পূর্ণ সংখ্যা রয়েছে, কি ধনাত্মক পূর্ণ সংখ্যা, কি 1 থেকে ধনাত্মক পূর্ণ সংখ্যা হতে হবে, ভগ্নাংশ হলে চলবে না। 1.5 ধনাত্মক, কিন্তু এটা কি ভগ্নাংশ, চলবে না। 1 থেকে 1-এর চেয়ে বড়, 1 এবং 1-এর চেয়ে বড় যতগুলো ধনাত্মক পূর্ণ সংখ্যা রয়েছে, এদের যে সেট তাদেরকে বলা হয় কি স্বাভাবিক সংখ্যা। অর্থাৎ স্বাভাবিক সংখ্যাকে কি n দিয়ে প্রকাশ করা হয়, n অর্থাৎ কি ন্যাচারাল নাম্বার, কি 1 2 3 4 ডট 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 ইনফিনিটি পর্যন্ত, ঠিক আছে? এই যে ধনাত্মক পূর্ণ সংখ্যার সেটকে বলা হয় স্বাভাবিক সংখ্যা। তো আমি এখানে ধরে নিলাম একটি সংখ্যা হচ্ছে কি n হচ্ছে কি একটি স্বাভাবিক সংখ্যা, এলিমেন্ট অফ স্বাভাবিক সংখ্যা, ন্যাচারাল নাম্বার, ঠিক আছে? তো এখানে n ফ্যাক্টোরিয়াল, এই n ফ্যাক্টোরিয়াল বলতে কি বোঝায়, যে 1 থেকে n পর্যন্ত সকল ধনাত্মক পূর্ণ সংখ্যার সমষ্টিকে বলা হয় n ফ্যাক্টোরিয়াল। কি এই যে n ফ্যাক্টোরিয়াল বলতে বোঝায়, যে 1 হতে n পর্যন্ত সকল ধনাত্মক পূর্ণ সংখ্যার সমষ্টি হচ্ছে কি n ফ্যাক্টোরিয়াল। এখন যদি বলি 6 ফ্যাক্টোরিয়াল বলতে কি বোঝায়, যে
সিক্স ফ্যাক্টোরিয়াল বলতে 1 হতে 6 পর্যন্ত সকল ধনাত্মক পূর্ণ সংখ্যা। কি ধনাত্মক পূর্ণ সংখ্যা, দেখেন 1 পূর্ণ সংখ্যা, 2 পূর্ণ সংখ্যা, 3 পূর্ণ সংখ্যা, ঠিক আছে, এবং এগুলো কি ধনাত্মক। তাই 6 ফ্যাক্টোরিয়াল হচ্ছে কি যে 1 থেকে 6 পর্যন্ত সকল ধনাত্মক পূর্ণ সংখ্যার গুণফলটা হচ্ছে কি 6 ফ্যাক্টোরিয়াল। তাহলে 5 ফ্যাক্টোরিয়াল কি? 5 ফ্যাক্টোরিয়াল হচ্ছে 1 হতে 5 পর্যন্ত সকল ধনাত্মক পূর্ণ সংখ্যার গুণফলই হচ্ছে কি 5 ফ্যাক্টোরিয়াল। ঠিক একইভাবে 4 ফ্যাক্টোরিয়াল কি? তাহলে কি 1 থেকে 4 পর্যন্ত সকল ধনাত্মক পূর্ণ সংখ্যার গুণফলটা হচ্ছে কি 4 ফ্যাক্টোরিয়াল। তাহলে n ফ্যাক্টোরিয়াল হচ্ছে কি 1 থেকে n পর্যন্ত সকল ধনাত্মক পূর্ণ সংখ্যার গুণফলটাই হচ্ছে কি n ফ্যাক্টোরিয়াল। তাহলে আমরা তাহলে এখান থেকে গণনার যোজন বিধি, গুণন বিধি এবং ফ্যাক্টোরিয়াল কাকে বলে সেটা আমরা জানলাম, তাই না? এগুলো কেন জানলাম এটা কাজে লাগবে যখন আমরা বিন্যাস সংখ্যাটি জানতে যাব এবং কি বিন্যাস রিলেটেড যে সকল গাণিতিক সংখ্যা সেগুলো সমাধান করতে যাব, তখন এইগুলোর কাজে লাগবে। এই জন্য এগুলো প্রথমেই বলে রাখলাম যেন পরবর্তীতে গাণিতিক সমস্যাগুলো সমাধান করতে আমাদের সুবিধা হয়। তো আমরা এখন জানব বিন্যাস বা পারমিউটেশন কাকে বলে। এখন আমরা জেনে নিই বিন্যাস বা পারমিউটেশন। বিন্যাস কাকে বলে? যে কতগুলি জিনিস থেকে প্রত্যেকবার কয়েকটি বা সব কয়টি নিয়ে যতভাবে সাজানো যায় তাদের প্রত্যেকটিকে এক একটি বিন্যাস বলা হয়। কতগুলি জিনিস থেকে ধরে নিলাম এ বি সি, এখানে আমরা 3টা লেটার নিলাম এ বি সি। এখন এই এবিসি লেটার হতে বলছি কি প্রত্যেকবার কয়েকটি বা সবকটি, সবকয়টি নিয়ে যতভাবে সাজানো যায় তাদের প্রত্যেকটিকে এক একটি বিন্যাস বলা হয়। আচ্ছা, যদি বলা হয় যে এবিসি এখানে 3টি লেটার থেকে 2টি লেটার, 2টি অক্ষর নিয়ে সাজালে আমরা কতভাবে সাজাতে পারবো? এই যে এ বি সি এখানে কি 3টি লেটার আমরা নিয়েছি। এখন এই 3টি লেটার হতে যে কোনো 2টি লেটার, অর্থাৎ এই 3টি লেটার হতে প্রত্যেকবার 2টি করে লেটার নিলে আমরা কতভাবে সাজাতে পারি বা বিন্যাস সংখ্যা কত। তো আমরা কীভাবে নিতে পারি এই এ বি সি এই 3টি লেটারের মধ্যে যে কোনো 2টি, সেটা হচ্ছে কীভাবে এ বি নিতে পারি, এ বি নিলাম, তাই না? আবার এসি নিতে পারি, নিলাম, তাই না? আবার কি নিতে পারি বিএ নিতে পারি, আবার কি বিসি নিতে পারি, তাই না? আবার কি নিতে পারি সিএ নিতে পারি, আবার কি নিতে পারি সিবি নিতে পারি। তার মানে কি আমরা এই যে এবিসি লেটার 3টি হতে যদি প্রত্যেকবার আমরা 2টি করে লেটার নিই তাহলে কতভাবে সাজানো যায়? 6 উপায়ে, 1 2 3 4 5 6, তাই না? কতভাবে সাজাতে পারবো? 6 উপায়ে সাজাতে পারবো। এদের প্রত্যেকটি কিন্তু কি এক একটি বিন্যাস, ঠিক আছে? এদের প্রত্যেকটিকে কি বলা হয়? এক একটি বিন্যাস বলা হয়। তাহলে আমি আরেকবার বলি, বিন্যাস হচ্ছে কি কতগুলি জিনিস থেকে প্রত্যেকবার কয়েকটি বা সব কয়টি নিলে যতভাবে সাজানো যায় তাদের প্রত্যেকটিকে কি বলা হয়? এক একটি বিন্যাস বলা হয়। এই যে এখানে 3টি লেটার রয়েছে, 3টি লেটার থেকে আমরা 2টি করে লেটার নিয়ে কয় উপায়ে সাজাতে পারি? দেখলাম 6 উপায়ে সাজাতে পারি। এটাকে আমরা এইভাবে লিখতে পারি, এই 6 ইকুয়ালটিকে আমরা এইভাবেও লিখতে পারি। কয়টি? 3টি লেটার থেকে কয়টি লেটার নিয়েছি? এই যে পিতে হচ্ছে কি পারমুটেশন 2, অর্থাৎ টোটাল যে লেটার সংখ্যা বা যতগুলো জিনিস, সর্বমোট যতগুলো জিনিস সেটা হচ্ছে কি পি এর মাথায় থাকবে। আর এই সবগুলো জিনিস থেকে 6টি করে জিনিস নেওয়া হবে, সেটি কি থাকবে? নিচে থাকবে, একবারে কি পা বরাবর থাকবে। আর পিতে হচ্ছে কি পারমুটেশন। এটাকে আমরা এইভাবেও প্রকাশ করতে পারি, অর্থাৎ কি 3p2 ইকুয়াল টু হচ্ছে কি 6। এই যে এখানে যে এখন 3p2 এটা যে 6 এটা কিভাবে আসে সেটাই আমরা দেখব, পরবর্তীতে প্রমাণ করে দেখব যে এটা আসলে এই যে 3p2 ইকুয়াল টু 6 কীভাবে হয় সেটা আমরা প্রমাণ করে দেখব। এটাকে আরেকভাবে লেখা যায়,
3p2 এটাকে যেমন 3 রয়েছে কি মাথা বরাবর, পি হচ্ছে কি পা বরাবর, হ্যাঁ এটাকে আরেকভাবে কীভাবে লেখা যায় এভাবে p32, ঠিক আছে, এইভাবে আমরা লিখতে পারি। তো এখন আমরা যেটা করব সেটা হচ্ছে কি যে আসলে এটা সমান কীভাবে লিখতে পারি সেটা একটা প্রমাণ রয়েছে, সেটা হচ্ছে কি NPR, এই যে NPR সমান আমরা কি লিখতে পারি সেটাই আমরা প্রমাণ করলে মোটামুটিভাবে এটাও আমরা প্রমাণ করতে পারবো। এখন আমরা এই যে NPR, হ্যাঁ যে NPR এত এর মান নির্ণয় করব, ঠিক আছে, এই যে NPR এর মান নির্ণয় করব, যে NPR সমান আমরা কি লিখতে পারি। এখানে n বলতে হচ্ছে কি n হচ্ছে কি n সংখ্যক বিভিন্ন জিনিস, এখানে n বলতে হচ্ছে কি n বলতে হচ্ছে n সংখ্যক বিভিন্ন জিনিস, ঠিক আছে, n সংখ্যক বিভিন্ন জিনিস। এই n সংখ্যক বিভিন্ন জিনিস হতে r সংখ্যক প্রত্যেকবার কি r সংখ্যক জিনিস নিয়ে সাজানো সংখ্যা আমরা নির্ণয় করব। n হচ্ছে কি n সংখ্যক বিভিন্ন জিনিস থেকে এই যে r হচ্ছে কি r সংখ্যক জিনিস, প্রত্যেকবার r সংখ্যক জিনিস নিয়ে যত প্রকারে বিন্যাস করা যায় সেই সংখ্যাটি আমরা এখন আমরা নির্ণয় করব। একটা কথা বলে রাখি, এখানে এই যে NPR অর্থাৎ n সংখ্যক জিনিস থেকে r সংখ্যক জিনিস আমরা নেব, এরকম বিষয়টা। যদি টোটাল বলি যে এখানে হচ্ছে টোটালটা হচ্ছে কি n, এই টোটাল n থেকে আমরা কি r সংখ্যক জিনিস নেব, কত r সংখ্যক জিনিস, টোটালটা হচ্ছে কি n, এই যে এটাকে দিয়ে বোঝাচ্ছে টোটাল হচ্ছে কি n, এই